আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। মোদির সবচেয়ে বড় বিপদ এবং যমদূত হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প। আবারও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি সৌদি আরবের। তুরস্ক এখন আর নীরব পর্যবেক্ষক নয়, বিশ্ব রাজনীতিতে পাকা খেলোয়াড়, এরদোগানের হুঙ্কার। গাজা পুনর্গঠনের অর্থ আদায়ে ইসরায়েলকে বাধ্য করা উচিত, সৌদি সাবেক গোয়েন্দা প্রধানের মন্তব্য। হত্যার ষড়যন্ত্রে পাকিস্তানের কারাগারে ডেথ সেলে ইমরান খান। সীমান্তে অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে ভারতীয় সেনাবাহিনীর মহড়া। গাজায় মুসলিমদের উপর গণহত্যা চালিয়ে রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মোদির সবচেয়ে বড় বিপদ এবং যমদূত হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প। 2019 সালে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেছিলেন, তখন অনেকেই ধরে নিয়েছিলেন ভারত আমেরিকা সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছে গেছে। চারপাশে ক্যামেরার ঝলকানি, জনতার উল্লাসে স্টেডিয়ামে ঢেউ তোলা গগনচুম্বী স্লোগান মোদি মোদি। কিন্তু 5 বছর পর চিত্রটা অনেকটাই বদলে গেছে। বন্ধুত্ব নেই, বরং রয়েছে সন্দেহ, রয়েছে অভিযোগ আর মোদির জন্য স্পষ্ট বার্তা। ট্রাম্প কারো বন্ধু নন। ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষক রবি শঙ্কর লিখেছেন, ট্রাম্পের কৌশলের মধ্যেই আছে এক প্রকার পাগলামি। তার আচরণ যেন এক অজানা প্রতিশোধের সুগন্ধ ছড়িয়ে দেয়। ভারতকে $21 মিলিয়ন অনুদান নেয়ার অভিযোগ টেনে এনে ট্রাম্প আসলে কি বুঝাতে চাইলেন? তিনি বুঝাতে চাইলেন ভারতে ভোটের নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ট্রাম্প এখন নরেন্দ্র মোদির ভোটে জিতে আসা নিয়েও প্রশ্ন তুলছেন। $21 মিলিয়ন কথা ট্রাম্প 4 বার বলেছেন, যা কেবলই কাকতালীয় হতে পারে না। কিন্তু আসল সত্য কি? রবি শঙ্কর তার নিবন্ধে লিখেছে, ডেটা বলছে ভারতীয় সরকারের জন্য USAID অর্থায়ন $204 মিলিয়ন থেকে কমে 1.5 মিলিয়নে নেমে এসেছে। তাহলে $21 মিলিয়ন আসলে কোথা থেকে এলো? এই অভিযোগ প্রমাণহীন, কিন্তু মার্কিন রাজনীতিতে এটি যথেষ্ট আলোড়ন তুলেছে। ট্রাম্প বনাম মোদি কে কাকে কি বুঝাতে চাইছেন? ট্রাম্প যখন ভারতীয় ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তখনই আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি সৌদি আরবের। সৌদি আরব গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহ বন্ধ করায় ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। একে ব্ল্যাকমেইল বলে অভিহিত করেছে রিয়াদ। সৌদি সরকারি প্রেস এজেন্সি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই খবর জানিয়েছে। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশ বন্ধ করা ব্ল্যাকমেইল এবং সম্মিলিত শাস্তির হাতিয়ার হিসেবে এর ব্যবহার আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এটা আন্তর্জাতিক মানবাধিকার আইনেরও সরাসরি লঙ্ঘন। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই গুরুতর ইসরায়েলি লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানিয়েছে রিয়াদ। রবিবার ভোরে গাজায় সমস্ত পণ্য সরবরাহ প্রবেশ বন্ধ করেছে ইসরায়েল। যদি হামাস যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ বাড়াতে রাজি না হয়, তবে ইসরায়েল অতিরিক্ত পরিণতি ভোগ করার হুমকি দিয়েছে। পাল্টা ঘোষণায় হামাস ইসরায়েলকে যুদ্ধবিরতিকে দুর্বল করার চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত করেছে। 19 জানুয়ারি এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশ বন্ধ করার ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে মিশর। এটিকে যুদ্ধবিরতির প্রকাশ্য লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে মিশর। কায়রো এই যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছিল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, তুরস্ক এখন আর বিশ্ব রাজনীতিতে একটি নীরব পর্যবেক্ষক নয়, বরং একটি পাকা খেলোয়াড় বা প্লে মেকার হিসেবে আবির্ভূত হয়েছে। সম্প্রতি রমজানের শুরুতে ইস্তাম্বুলে আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে তিনি কথা বলেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আজকের তুরস্ক শক্তিশালী, কার্যকরী এবং প্রতিটি ক্ষেত্রে দীর্ঘপ্রসারী প্রভাব রাখছে। এই দেশ এখন কেবল নিজের জনগণের জন্য নয়, বরং বিশ্বের নিপীড়িত ও বঞ্চিত মানুষের জন্য একটি আশার প্রতীক হয়ে উঠেছে। এরদোগানের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন কারাবন্দী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির নেতা আব্দুল্লাহ ওজালান দলটির সদস্যদের
অস্ত্র ত্যাগের আহ্বান জানিয়েছেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা সবসময় শান্তি ও সংলাপকে অগ্রাধিকার দেই, কিন্তু যদি আমাদের প্রসারিত হাত প্রত্যাখ্যান করা হয় তাহলে আমাদের লৌহ মুষ্টি সবসময় প্রস্তুত থাকবে। এরদোগান এ সময় জোর দিয়ে বলেন, তুরস্কের বিরুদ্ধে যে কুটিল ও গোপন ষড়যন্ত্র চলছে তা আমরা ব্যর্থ করে দিচ্ছি। আমরা পুরোপুরি সন্ত্রাসমুক্ত একটি তুরস্ক গড়তে কাজ করছি। এদিকে তুর্কি প্রেসিডেন্টের এই ভাষণের পরপরই পিকেকে আনুষ্ঠানিকভাবে অস্ত্রবিরতির ঘোষণা দেয়। তাদের বিবৃতিতে বলা হয়, আমাদের নেতা আব্দুল্লাহ ওজালারের শান্তি ও গণতন্ত্রের আহ্বান বাস্তবায়নের পথ তৈরি করতে আমরা আজ থেকে অস্ত্রবিরতি ঘোষণা করছি। পিকেকে আরও জানিয়েছে তারা সরকারের সঙ্গে প্রত্যক্ষ আলোচনা শুরু করতে প্রস্তুত। হুরিয়েত ডেইলি নিউজ। ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর পুনর্গঠনের জন্য অর্থ দিতে ইসরায়েলকে বাধ্য করা উচিত বলে মনে করেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফায়সাল। সৌদি আরবের গুরুত্বপূর্ণ এই কূটনীতিক দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের দুর্দশা এবং ইসরায়েলি ধ্বংসযজ্ঞ নিয়ে সোচ্চার ছিলেন। তিনি মনে করেন ইসরায়েল বারবার গাজা শহর ধ্বংস করেছে। আরব নিউজের কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রাম ফ্র্যাঙ্কলি স্পিকিং এ উপস্থিত হয়ে প্রিন্স তুর্কি বলেন, আমি বেশ কিছুদিন ধরেই বলে আসছি যে শুধু গাজাই নয়, পশ্চিম তীরের পুনর্গঠনের জন্য তহবিল থাকা উচিত। ইসরায়েলকে সেই তহবিলে অর্থ দিতে বাধ্য করা উচিত। তিনি বলেন, আমরা যখনই গাজা বা পশ্চিম তীর পুনর্গঠন করব তখন ইসরায়েল এসে সেগুলো ভেঙে ফেলবে। এটা গ্রহণযোগ্য নয়। সংঘাতের অবসান ঘটিয়ে এই পরিস্থিতির একটি চূড়ান্ত সমাধান করতে হবে। প্রিন্স তুর্কি বলেন, ভবিষ্যতে ইসরায়েলি সামরিক আগ্রাসনের মাধ্যমে যেন পুনর্গঠন প্রচেষ্টা বারবার ব্যর্থ না হয় তা নিশ্চিত করার একমাত্র উপায় হচ্ছে স্থায়ী যুদ্ধবিরতি। তিনি বলেন, যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে কেবল গাজা নয়, পুরো ফিলিস্তিনে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আমরা নিশ্চয়তা দিতে পারি যে যা কিছু পুনর্গঠিত হবে তা একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে থাকবে। তিনি আরও বলেন, গাজায় যুদ্ধবিরতির মধ্য দিয়ে ফিলিস্তিন সংগ্রাম শেষ হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে নেতানিয়াহু সরকার গাজায় যা করেছিল পশ্চিম তীরে একই কাজ করছে। তারা পশ্চিম তীরে লোকজনকে উচ্ছেদ করছে, সেখানকার কিছু শরণার্থী শিবির খালি করছে এবং বাসিন্দাদের জোর করে বের করে দিচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়। এটা এক ধরনের জাতিগত নিধন। তারপরও ইসরায়েল পার পেয়ে যাচ্ছে এবং কেউই, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এর নিন্দা করে না। হত্যার ষড়যন্ত্র, পাকিস্তানের কারাগারে ডেথ সেলে ইমরান খান। ইমরান খান শুধু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বা পিটিআই পার্টির নেতাই নন, তিনি পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। সদ্য পিটিআই দাবি করেছে তাদের এই নেতাকে আদিয়ালা কারাগারের নিভৃত কুঠরিতে রাখা হয়েছে। দলটির মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম এই দাবি তুলে বলেছেন, জেলের ভেতরে যেখানে ফাঁসির আসামিদের রাখা হয় সেরকম এক কুঠরিতে রয়েছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এক সংবাদ সম্মেলনে শেখ ওয়াকাস আকরাম বলেন, ইমরান খানকে ডেথ সেলে রাখা হয়েছে, তাকে এককভাবে নিভৃত কুঠরির মধ্যে রাখা হয়েছে। তিনি আরও বলেন, দোষী সাব্যস্ত হওয়ার আগেই ইমরান খানকে বন্দী অবস্থায় ডেথ সেলে রাখা হয়। ইমরানের মনোবল ভেঙে দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও ইমরানের পরিবার বা রাজনৈতিক কোনো বন্ধু বান্ধব পরিচিতের সঙ্গে জেল কর্তৃপক্ষ দেখা করতে দিচ্ছে না বলে দাবি পিটিআইয়ের। এমনকি ইমরানের ঘনিষ্ঠ পরিজন বা আইনজীবীর সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন পিটিআই। এদিকে পিটিআইয়ের দাবি, কোর্টের নির্দেশ অনুযায়ী 6 জনের সঙ্গে দেখা করতে পারবেন জেলবন্দি ইমরান খান। তবে সেই নির্দেশকে অমান্য করে পাকিস্তানের জেলে ইমরানের সঙ্গে এই ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। ইতোমধ্যেই এই ইস্যুতে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছে পিটিআই। তবে তাতে ইমরানের সঙ্গে সাক্ষাৎ ঘিরে ব্যাপক সন্দেহ তৈরি হচ্ছে। পিটিআইয়ের দাবি, ইমরানের স্ত্রীর সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার দল। তবে দলের তরফে যাবতীয় দাবির সত্যতা নিয়ে এখনো পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য সামনে আসেনি। এদিকে পার্টির দাবি, দেশের সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে অসম্মান করা হচ্ছে।
সীমান্তে অত্যাধুনিক T-90 যুদ্ধ ট্যাঙ্কের মহড়া দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সীমান্ত সংলগ্ন এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস T-90 ট্যাঙ্কের সাথে মাসব্যাপী লাইভ ফায়ারিং মহড়া পরিচালনা করেছে। এতে সিকিম এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর রক্ষার জন্য দায়িত্বে থাকা ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস T-90 ট্যাঙ্কের সাথে মর্টার, ফায়ার আর্মস সহ মাসব্যাপী লাইভ ফায়ারিং মহড়া সফলভাবে পরিচালনা করে ভারতীয় সেনারা। যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করা এবং বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে সাজোয়া যুদ্ধ কৌশল যাচাই করা এই মহড়ার লক্ষ্য ছিল বলে জানানো হয়েছে। T-90 ট্যাঙ্কটি ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারের সবচেয়ে আধুনিক প্রধান যুদ্ধ ট্যাঙ্কগুলির মধ্যে একটি। যুক্তরাষ্ট্র এবং বিশ্বের সব মুসলিমকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। হোয়াইট হাউস থেকে পাঠানো সেই বিবৃতিতে ট্রাম্প বলেন, আজ আমি পবিত্র রমজান মাস উপলক্ষে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের সব মুসলিমকে আমার উষ্ণতম শুভেচ্ছা পাঠাচ্ছি। রোজা, প্রার্থনা এবং পরিবার পরিজনদের সঙ্গে সম্মিলনের জন্য রমজান একটি পবিত্র মাস। এর পাশাপাশি পবিত্র এবং পুণ্যময় জীবনের জন্য আশা, সাহস এবং অনুপ্রেরণার সঞ্চারের সময় এই মাস। লাখ লাখ মার্কিন মুসলিম এমন একটা সময় তাদের রোজা পালন শুরু করেছেন যখন আমার প্রশাসন ধর্মীয় স্বাধীনতাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিচ্ছে, যা মার্কিন জীবনধারার একটি অবিচ্ছেদ্য অংশ। সর্বোপরি আমরা একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার এবং প্রতিটি মানুষের মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের সংকল্প ফের ব্যক্ত করছি। যুক্তরাষ্ট্রের লাখ লাখ মুসলিম ভোটার রয়েছেন। এই ভোটারদের একটি বড় অংশের পূর্ব প্রজন্ম মধ্যপ্রাচ্যের আরব অঞ্চল এবং ফিলিস্তিন থেকে গিয়ে স্থায়ী হয়েছেন সেখানে। ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন 2016 সালে, কিন্তু সেবার অভিবাসী ও মুসলিম বিরোধী দৃঢ় অবস্থানের কারণে মার্কিন মুসলিমদের অধিকাংশই তার উপর থেকে সমর্থন প্রত্যাহার করে দেন। 2020 সালের নির্বাচনে তৎকালীন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে তার পরাজিত হওয়ার একটি বড় কারণ ছিল এটি। তবে 2023 সালের হামাস ইসরায়েল যুদ্ধ এবং সেই যুদ্ধ থামানোর চেষ্টা না করে ইসরায়েলকে ধারাবাহিকভাবে সামরিক সহায়তা প্রদানের জেরে বাইডেন প্রশাসনের প্রতি হতাশ হন মুসলিম ভোটাররা। তার প্রভাব পড়ে 2024 সালের নির্বাচনে। এই নির্বাচনে বিপুল সংখ্যক মুসলিম ভোটারের সমর্থন পেয়েছেন ট্রাম্প, সূত্র আনাদুলু এজেন্সি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মোদির সবচেয়ে বড় বিপদ এবং যমদূত হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প। আবারও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি সৌদি আরবের। তুরস্ক এখন আর নীরব পর্যবেক্ষক নয়, বিশ্ব রাজনীতিতে পাকা খেলোয়াড়, এরদোগানের হুঙ্কার। গাজা পুনর্গঠনের অর্থ আদায়ে ইসরায়েলকে বাধ্য করা উচিত, সৌদির সাবেক গোয়েন্দা প্রধানের মন্তব্য। হত্যার ষড়যন্ত্রে পাকিস্তানের কারাগারে ডেথ সেলে ইমরান খান। সীমান্তে অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে ভারতীয় সেনাবাহিনীর মহড়া। গাজায় মুসলিমদের উপর গণহত্যা চালিয়ে রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।